আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমার এই নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আ আমার উচ্চশিক্ষা বিষয়ক ভিডিওর যে সিরিজটা আমি করছি সেখানে আমি ক্রমান্বয়ে কথা বলে যাচ্ছি বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক আ আ ধাপগুলো নিয়ে। প্রিভিয়াসলি আমি কথা বলেছি যে কাদের জন্য উচ্চশিক্ষা প্রয়োজন, কারা যেতে চান, কাদের যাওয়া উচিত, কিভাবে আপনারা বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন, রিসার্চ টপিক কিভাবে নির্বাচন করবেন এই বিষয়গুলো নিয়ে। তো আজকে আমি কথা বলবো মেইনলি কিভাবে প্রফেসর সিলেক্ট করবেন এবং তাদেরকে ইমেইল করবেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হয়তোবা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনার বিদেশে উচ্চশিক্ষা জার্নিতে। সেটা হচ্ছে কিভাবে প্রফেসর সিলেক্ট করবেন এবং কিভাবে তাদেরকে ইমেইল করবেন, অ্যাপ্রোচ করবেন। সো এটা ইম্পর্টেন্ট এই কারণে যে কারণ যাদেরকে ইমেইল করবেন তারা যদি রাজি হয় সেই প্রফেসর এবং আপনি যদি অ্যাডমিশন পান সেখানেই তাদের সাথে আপনার কাজ করতে হবে এবং আপনার ভবিষ্যৎ ফিউচার নির্ধারণ হবে যে আপনার অনেকটাই আপনার সুপারভাইজারের উপরে। সো এই বিষয়টাতে অনেক কশাসলি আমাদের এগোনো উচিত এবং অনেক চিন্তা ভাবনা করে এগোনো উচিত। তো যখন আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যে এখানে আপনি পড়তে চান, নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি কার সাথে কাজ করতে চান। সেই প্রফেসরটি কিংবা যাই বলি একাডেমিশিয়ান যার সাথে আপনি কাজ করবেন তাকে সিলেক্ট আপনি কিভাবে করবেন? এর বেশ কিছু স্টেপ আছে। যেমন প্রথমত হচ্ছে দেখবেন যে তিনি কোন বিষয়ে রিসার্চ করছেন অলরেডি। তিনি অ্যাক্টিভ কিনা রিসার্চে, অ্যাক্টিভ হলে কোন বিষয়ে তার বর্তমান রিসার্চ আ আ ফোকাসটা। কারণ আপনি অবশ্যই চাইবেন যে তার রিসার্চটা আপনার আ যে পারসিভড রিসার্চ তার সাথে যেন ম্যাচ করে। মানে আপনাদের স্পেকট্রাম যেন ম্যাচ করে। সো এটা যদি ম্যাচ না করে তাহলে আসলে তারাও আগ্রহী হবেন না আপনার সাথে কাজ করতে, আর আপনিও কাজ করে আনন্দ পাবেন না। তো এক্ষেত্রে ১ম কাজ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে সেখানে তাদের যে একাডেমিশিয়ান আছে, যারা রিসার্চার আছে, তাদের ওয়েবসাইটে যাওয়া, তাদের পেজে যাওয়া, যেয়ে দেখা যে তিনি কোন বিষয়ে কাজ করছেন এবং আ তার সাথে কারা কাজ করছেন এই বিষয়গুলো। সো এটা একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ হতে পারে যে আপনি ১ম এ ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেন। সেখানে আপনি আ প্রফেসরদের খুঁজলেন। সেই প্রফেসরদের আপনি স্ক্রিন করলেন তাদের রিসার্চ বেসিস এ। সাপোজ সেখানে কয়েকজন প্রফেসর হয়তোবা একটা কমন বিষয়ে রিসার্চ করছে। একটা জনরাতে রিসার্চ করছে। তো সেখানে আপনি দেখবেন যে তার রিসার্চের সাথে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সটা এবং রিসার্চ লক্ষ্যটা, গোলটা ম্যাচ করে। সেটা কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে তাদের অনগোয়িং রিসার্চ দেখে। অনগোয়িং রিসার্চ বোঝার অনেকগুলো উপায় আছে। যেমন হচ্ছে আ তাদের আপনি আ ভার্সিটি পেজেই আপনি পেয়ে যাবেন। ইউনিভার্সিটি পেজেই তাদের একটা শর্ট ডেসক্রিপশন থাকে কোন বিষয়ে রিসার্চ করছেন, তার রিসেন্ট পাবলিকেশন বিষয়ক লিস্ট থাকে। সেখানে যেয়ে আপনি খুঁজে পেয়ে যাবেন যে তারা বর্তমান কোন বিষয়গুলো নিয়ে আগ্রহী। এবং আরেকটা ভালো অপশন হচ্ছে প্রফেসরদের সম্পর্কে বেশি জানার। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির পেজের ভিতরেই সাধারণত আ সেই প্রফেসরের একটা নিজস্ব রিসার্চ ওয়েবসাইট, রিসার্চ পেজের লিংক দেয়া থাকে সাধারণত। সব জায়গায় এটা নাও হতে পারে। তবে এটা একটি কমন ব্যাপার যে আপনি খুঁজে দেখবেন যে উম যে সেই প্রফেসরের কোন রিসার্চ পেজের লিংক দেয়া আছে কিনা। যদি থাকে দ্যাটস ভেরি গুড। আপনি সেখানে যান। যেয়ে দেখুন যে কোন বিষয়ে তিনি রিসার্চ করছেন। কারণ সাধারণত প্রফেসররা তাদের ওয়েব পেজগুলা, তাদের রিসার্চ পেজগুলো আপডেটেড রাখেন। তো সেক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে যে আপনি পেজে গেলেন, তাদের কারেন্ট রিসার্চ বিষয়ে দেখলেন। আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ইনসাইট সেখানে পাবেন। যেমন তার সাথে কারা কাজ করছেন। তো কতজন পার্সন আছেন সেখানে, তারা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন, সেই বিষয়গুলো আপনার সাথে ম্যাচ করে কিনা এবং তাদের ডিনামিক্সটা কেমন তাদের রিসার্চ গ্রুপের ভিতরে। সেখানে সাধারণত তারা আপলোড করে থাকেন তাদের অ্যাক্টিভিটিস, ফান ফ্যাক্টস, ব্যাকগ্রাউন্ড রিসার্চারদের কয়জন সেখানে পিএইচডি আছেন, পোস্টডক আছেন বা আন্ডার গ্রাডে ব্যাচেলর অনার্স রিসার্চার আছেন। সেইগুলো আপনি এখানে সহজেই পেয়ে যাবেন। তো তাদের প্রোফাইলের সাথে একটা সুযোগ থাকে যে আপনি ম্যাচ করবেন যে আপনি কোথায় স্ট্যান্ড করেন, এখানে না এখানে না এখানে। সো আপনার এখানে সেলফ স্ক্রুটিনি করার একটা সুযোগ তৈরি হয়ে যাবে।
নেক্সট স্টেপ হচ্ছে যে কারেন্ট রিসার্চ, পাবলিকেশনস। রিসার্চ তো আপনি জানলেন, কিন্তু পাবলিকেশনস কোন বিষয়গুলোতে আপনার সেই প্রফেসর পাবলিকেশন কারেন্টলি রিসেন্টলি পাবলিশ করেছেন, রিসেন্ট কয়েক বছরের ভিতরে, কয়েক মাসের ভিতরে। এটা দেখলে যেটা হবে যে আপনি বুঝবেন যে প্রফেসর এই বিষয়টা নিয়ে সিরিয়াস। এবং সেক্ষেত্রে হবে কি, কিভাবে আপনি বুঝবেন কোন কোন পাবলিকেশন কিভাবে উনি করেছেন? তার একটা ভালো মেট্রিক্স হচ্ছে সেই ওয়েব পেজে, রিসার্চ পেজে প্রফেসরের, সেখানে দেখতে পারেন। আরেকটি বেটার অপশন হচ্ছে গুগল গুগল স্কলার প্রোফাইলে যাওয়া। সাধারণত সকল অ্যাক্টিভ রিসার্চারেরই একটি গুগল স্কলার পেজ থাকে, অ্যাজ এ রিসার্চার পেজ থাকে। সেখানে যে আপনারা বেশ কিছু কমন মেট্রিক্স দেখতে পারবেন। যেমন হচ্ছে তিনি কতগুলো পাবলিকেশন করেছেন, রিসেন্টলি কেমন পাবলিকেশন করছেন, এটা দেখলে বুঝবেন যে তিনি রিসার্চে অ্যাক্টিভ কিনা। তারপরে হচ্ছে যে তার সাইটেশন কেমন। এখন অবশ্যই নতুন যারা একাডেমিশিয়ান তাদের সাইটেশন খুব বেশি নাও হতে পারে, বাট স্টিল ইটস এ গুড মেট্রিক্স যে লাস্ট কয়েক বছর তাদের সাইটেশন কেমন। এটা তাদের রিসার্চের অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ভালো ক্লিয়ার ধারণা দেয়। সো যারা অনেক সিজন প্রফেসর তাদের দেখবেন যে সাইটেশন গুলো সাধারণত অনেক হাই হয়। সো এগুলো দেখে একটা ভালো ধারণা পাবেন। তার রিসার্চ প্রোফাইল দেখে আপনি কিছু পেপার এখান থেকে পড়তে পারেন, সেটা হচ্ছে বেস্ট অপশন প্রফেসর সম্পর্কে জানার এবং তার রিসার্চ গুলা সম্পর্কে জানার, তিনি কিভাবে রিসার্চ গুলো করছেন। সো মানে আমি বলতে চাচ্ছি যে তার পেপার পড়ুন, আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে এমন একটা দুটো পেপার আপনি পড়ুন। নেক্সট কাজ হচ্ছে তাকে ইমেইল করা। আপনাকে তো তার কাছে রিচ করতে হবে, জানাতে হবে যে আপনি কাজ করতে চান। তো সেটার জন্য বেস্ট অপশন হচ্ছে তাদেরকে আপনি ইমেইল করুন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে অফ কমিউনিকেটিং উইথ প্রফেশনালি অ্যান্ড উইথ প্রফেশনালস। সো তাদেরকে ইমেইল করতে হবে। সো ইমেইল করাটা হচ্ছে খুব ফর্মাল একটা ব্যাপার। যেহেতু ফর্মাল ব্যাপার, সো এখানে কিছু কমন নর্মস অ্যান্ড নর্মস আছে যেগুলো আপনি মেনটেন করবেন। এগুলো নিয়েও আপনি ভিডিও দেখতে পারেন, ইউটিউবে যথেষ্ট ভিডিও পেয়ে যাবেন কিভাবে কমিউনিকেট করবেন ইমেইলে সাকসেসফুলি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যেটা বলবো যে ইমেইল গুলো আপনি কিভাবে সাজাবেন। তো কমন নর্মস তো রাখবেনই, যে সম্বোধন করবেন ডিয়ার প্রফেসর অথবা ডিয়ার অমুক, এভাবে লাস্ট নেম ধরে, অথবা ডিয়ার ডক্টর অমুক, এইভাবে আপনারা সম্বোধন করবেন। দেন হচ্ছে শুরুতেই আমি সাজেস্ট করি যেভাবে, শুরুতেই আপনি আপনার শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিন। শর্ট মানে রিয়েলি শর্ট, যে আপনি কে, কোথা থেকে বলছেন, জাস্ট এটুকুতেও হয়। সাথে আপনি শুরুতেই বলে দিলে ভালো হয় যে আপনি প্রফেসর কেন মেইল করছেন, বিকজ প্রফেসর অনেক বিজি, they don't have much time to go through your whole email to understand why you are emailing them. তো শুরুতেই আপনি ক্লিয়ার করে দিন যে আপনি তার সাথে কাজ করতে আগ্রহী রিসার্চার হিসেবে, যে আপনি চান যে তিনি আপনার সুপারভাইজার হন। শুরুতেই এটা আপনি ক্লিয়ার করে দিলেন। নেক্সট হচ্ছে যে প্রফেসর জানলো যে আপনি তার সাথে কাজ করতে আগ্রহী। নেক্সট স্টেপ হচ্ছে আপনি তাকে লিখবেন যে কেন আগ্রহী আপনি, কেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি জানাতে পারেন, বলতে পারেন যে আমি তোমার এই কাজগুলা দেখে, এটা এটা দেখে আগ্রহী হয়েছি। তো এই বিষয়গুলো আমার সাথে আমার ইন্টারেস্টকে ম্যাচ করে। তো সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে তোমার এই পেপারটা কিংবা এই জিনিসটা, এই আর্টিকেলটা পড়ে আমি তোমার রিসার্চ সম্পর্কে আগ্রহী হয়েছি, বেশি জানতে পেরেছি। তুমি যেভাবে কাজটা করো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, এবং আহ, আমি চাই যে এই বিষয়গুলোতে কাজ করতে। তো এটা শর্টে বললেন। তারপরে আপনাকে একটু বলতে হবে যে আপনি কি নিয়ে কাজ করেছেন। উম, আপনার তো দুজনের তো রিসার্চ স্পেক্ট্রাম ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে তাহলে আপনারা কাজ করবেন কিভাবে। তো সেখানে আপনি শর্ট করে বলবেন যে হ্যাঁ, আমি এই বিষয়গুলোতে কিছুটা এক্সপিরিয়েন্স আছে কিংবা অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটুকুই আছে আপনি অনেস্টলি বলবেন। যদি পাবলিকেশন থাকে সেখানে শর্ট করে বলতে পারেন যে আমি এই বিষয় নিয়ে প্রিভিয়াসলি কাজ করেছি কিংবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এটা যখন বলবেন তখন হচ্ছে যে আপনাদের একটা কানেকশন তৈরি হলো যে হ্যাঁ, উনি এই কাজটা করে, আপনি এই কাজটা করেন, সো একটা কানেকশন তৈরি হলো। তো কানেকশন তৈরি হলে উনি ইন্টারেস্টেড হবেন। যদি উনি স্টুডেন্ট নেওয়ার প্ল্যান করে থাকেন, উনি সামনে এগোবেন আপনার ইমেইল দেখে।
সেখানে হচ্ছে আপনি খুব বেশি কিছু বলা দরকার নেই। আপনি বলবেন যে আমি তোমার ফার্দার ইনফরমেশনের জন্য আমার সিভিটা এনক্লোজ করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি ইমেইলের সাথে। আহ, আহ, তুমি যদি এখানে দেখো তাহলে আমার সম্পর্কে ফার্দার জানতে পারবে। প্রফেসরকে আপনি জানিয়ে দিলেন যে যেহেতু আপনার ইমেইলে সবকিছু লেখার সুযোগ নেই, তাকে আপনার লক্ষ্য হচ্ছে প্রফেসরকে আপনার সিভি পর্যন্ত নিয়ে যাওয়া, পারসুয়েট করে। শর্ট ইমেইল হবে, কিন্তু ইমেইলে আপনি তাকে পারসুয়েট করে আপনার সিভি পর্যন্ত নিয়ে যাবেন। তো যদি উনি আপনার সিভি পর্যন্ত ল্যান্ড করে, তাহলে আপনি অনেক সুন্দর একটা সিভি ওখানে, কনসাইজ, ক্লিয়ার কনসাইজ একটা লেজিবল একটা সিভি আপনি ওখানে আপলোড করে দিবেন, অ্যাটাচ করবেন। অবশ্যই সুন্দর একটা সিভি থাকতে হবে আপনাকে। তো সেটা নিয়ে ফার্দার কোনো একটা ভিডিওতে কথা বলা যাবে যে কিভাবে একটা ভালো সিভি বানাবেন, সেটা অন্য কোনো ভিডিওর জন্য রেখে দিলাম। নেক্সট হচ্ছে আপনি তাকে ক্লোজিং রিমার্কস করে বলবেন যে হ্যাঁ, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, যে তুমি আমাকে জানিও যে তুমি কি মনে করছো যে আমরা কাজ করতে পারবো কিনা। এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভিতরে আহ, এত কথার ভিতরে এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে অনেক শর্ট করে। এটা একটা আর্ট, এটা অনেক প্র্যাকটিস প্রয়োজন। আপনার প্রথম ইমেইলটাই হয়তো বা এরকম কনসাইজ হবে না, বাল্কি হয়ে যাবে। তখন এটাকে আপনাকে স্ক্রুটিনি করতে হবে, অন্য কাউকে দেখাতে হবে যে যারা কিছুটা এক্সপিরিয়েন্স কিংবা আগে অনেক জানেন এই বিষয়গুলোতে, ইমেল করেছেন, তাদেরকে দেখাবেন যে দেখেন ভাইয়া আপু, আমার মেইলটা ঠিক আছে কিনা একটু স্ক্রুটিনি করবেন। কিংবা আপনি নিজেও যখন মাল্টিপল ইমেলস করবেন, আপনি নিজেই বের করতে পারবেন যে হ্যাঁ, এই জায়গাতে আমাকে শর্ট করতে হবে ইমেলটাকে কিংবা উন্নত করতে হবে। তো এটা উইথ প্র্যাকটিস আপনার ঠিক হয়ে যাবে। খুবই শর্ট রাখতে হবে। ইন্ট্রোডাকশন পেজটা শর্ট করবেন, দুই একটা সেন্টেন্সের ভিতরে। বডি মেইল যেটা, সেটা হচ্ছে আপনার 5-6 সেন্টেন্সের ভিতরে রাখতে পারলে ভালো। এবং ক্লোজিং রিমার্কস তো শর্টই হবে, হয়তো আপনি এক সেন্টেন্স কিংবা এক সেন্টেন্সের ভিতরে, দুইটা সেন্টেন্সের ভিতরে শেষ করে দিবেন। তো এই হলো আপনার ইমেইল। ইমেইলটা হচ্ছে আপনি যত সুন্দর করে লিখবেন, তত চান্স আপনার বাড়বে যে আপনার প্রফেসর আপনার সিভি পর্যন্ত যাবেন। প্রফেসরকে সিভি পর্যন্ত নিয়ে যাওয়া একটা বড় এস্টাবলিশমেন্ট। এটা আপনি সাধারণত যারা সিভি পড়েন আপনার, তারা আপনাকে হয়তো কিছু একটা রিপ্লাই দিবেন। এখন রিপ্লাই পাওয়াটা ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট। আমরা অনেকেই মনে করি যে প্রফেসর আমাকে রিজেক্ট করে দিলেন, যেটা হবে, অনেক ক্ষেত্রেই হবে, আপনি প্রচুর রিজেকশন পাবেন। কিন্তু ইটসেলফ রিজেকশন ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আপনি যদি রিজেকশন পান, তাহলে বুঝতে হবে প্রফেসর আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার মেইলটা গণ্য করেছেন। উনি হয়তো নানা কারণে স্টুডেন্ট নিতে পারছেন না, হয়তো বা উনি একটা কারণ দিবেন, বলবেন আপনাকে যে আমার হয়তো বা স্টুডেন্ট নিচ্ছি না সামনের সেমিস্টারে, কিংবা আমাদের খুব একটা ম্যাচ করছে না। যাই হোক, এটা একটা ভালো ব্যাপার যে আপনার ইমেইলটা ভালো পাঠযোগ্য হয়েছে এবং ফুল ইমেইলটা উনি পড়েছেন। ইটস এ গুড থিং। এই জন্য আপনাকে ইমেইলটা লিখতে হবে খুব সুন্দরভাবে, যেন ওনারা আপনার ইমেইলটা পড়েন। আপনার ইমেইলটা যদি শর্ট না হয় উনি পড়বেন না, কারণ উনি শত শত ইমেইল পান এক একজন একাডেমিশিয়ানরা। তো আপনার ইমেইলটা যদি সুখপাঠ্য না হয়, যদি কনসাইজ না হয়, যদি ক্লিয়ার না হয়, তাহলে হচ্ছে যে ওনারা পড়বেন না। না পড়লে হচ্ছে যে বাকি সব ইমেইলের মতোই এটা জাঙ্কে চলে যাবে, কিংবা অনেক ইমেইল স্তূপের নিচে ঠাসা পড়ে যাবে। সো সেটা আশা করি আপনারা চাইবেন না। তো ইমেইলিং এই আর্টটাকে আমাদেরকে মাস্টার করতে হবে। এটার জন্য মানুষের সবাই সাহায্য আপনি নিতে পারেন, এক্সপার্টদের। সেটা একটা ভালো অপশন হবে। আর একটা ব্যাপার আপনাদের সামনে বলতে চাই, যে যদি আপনি ইমেলে রিপ্লাই না পান, যেটা অনেকটাই ঘটবে সামনে যখন আপনার মেইলিং শুরু করবেন, আহ, অনেক ক্ষেত্রে আপনি ইমেল রিপ্লাই পাবেন না। এর ক্ষেত্রে বেশ কিছু কারণ হতে পারে, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে যে কেন আপনি ইমেলে রিপ্লাই পাচ্ছেন না। রিজেকশন হলেও তো পাওয়া উচিত, কিন্তু কেন পাচ্ছেন না আপনি? তো সেক্ষেত্রে একটা ভালো অপশন হচ্ছে নিজেকে স্ক্রুটিনি করা। একটা কারণ হতে পারে যে আপনার ইমেলটা উনি ফুল পড়ছেন না, হয়তো বা অনেক বাল্কি হয়ে গেছে, যেটা ওনার পড়ার মতো সময় নাই। আর একটা অপশন হতে পারে যে আপনার রিসার্চের সাথে তার রিসার্চ একদমই অ্যালাইন করছে না,
তো উনি এখানে, আপনি এখানে, কিংবা উনি এভাবে আছেন, আপনি এভাবে আছেন, তো ম্যাচ করছে না। আপনাদেরকে তো ক্লোজিং একটা কাছাকাছি স্পেকট্রামে থাকতে হবে যেন রিসার্চটা করা যায়, ম্যাচ করা যায়। এই জন্য ভালো হয় যে সঠিক প্রোফাইলের প্রফেসরের সাথে আপনাকে আহ, আহ, আপনার যোগাযোগ করা, সেক্ষেত্রে রিপ্লাই পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। উম, এই জন্য হচ্ছে যে সহজ, মানে অনেক ইমেইল করার চেয়ে ভালো হচ্ছে কোয়ালিটি ইমেইল করা, এবং ম্যাচিং প্রফেসরকে ইমেইল করা, কিংবা যার সাথে আপনার কাজের কিছুটা মিল আছে, কিংবা আপনার ইন্টারেস্টের কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডের কিছুটা মিল আছে। আহ, সেক্ষেত্রে হচ্ছে আপনার রিপ্লাই পাওয়ার চান্স বেড়ে যায়। দেন আসে হচ্ছে যে আপনার ইমেইল করার স্কিলটা, এটা আপনি ডেভেলপ করবেন ওভার টাইম। তো যদি এরপরে যখন আপনি রিপ্লাই পাওয়া শুরু করবেন, তখন অনেক ক্ষেত্রেই হচ্ছে রিজেকশন পাবেন। এটা সবার ক্ষেত্রেই হয়, খুব কম ব্যক্তি এমন লাকি আছে যে প্রথম কয়েকটা ইমেলের ভিতরেই একটা পজিটিভ রিপ্লাই পেয়ে গেছেন। এরকম যারা আছেন তারা অবশ্যই অনেক লাকি, কিংবা হয়তো বা অনেক স্কিলড। সো হয়তো অধিকাংশই আমরা ওই লেভেলে শুরু থেকে থাকবো না। সেক্ষেত্রে রিজেকশন পাওয়ার জন্য আমাদের রেডি থাকতে হবে। আর হচ্ছে যদি রিজেকশন পান, যেটা আমার ক্ষেত্রে হতো, যে আমি এটাকে একটা পার্সোনাল ভিক্টরি হিসেবেই দেখতাম, যে হ্যাঁ, উনি রিজেক্ট করেছেন, স্টিল উনি আমার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করেছেন। সো ইটস এ কাইন্ড অফ মোরাল ভিক্টরি, এটাকে এইভাবেই দেখা উচিত। সো কেউ যদি, কোনো প্রফেসর যদি আপনাকে রিজেক্ট করেন ইমেল দিয়ে, যে আমি তোমাকে নিতে পারছি না, তো সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই রিপ্লাই ব্যাক করবেন, ধন্যবাদ দিবেন আপনার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করার জন্য। যাই হোক, রিপ্লাই দিবেন। আর একটা টিপস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো আপনাকে বলবে না, অনেক জায়গাতে আপনি এটা খুঁজে পাবেন না, এটা জীবন থেকে শেখা আমার, আমি এটা থেকে খুব ভালো ফল পেয়েছি। সেটা হচ্ছে ডু ফলো আপ, ডু সাম ফলো আপ ইমেলস। ইমেল করে ভুলে যাবেন না, আমি আমি তো ইমেল করেছি, আমার তো কাজ শেষ, রিপ্লাই কেন করছে না। বেস্ট অপশন হচ্ছে ফলো আপ করুন। অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড, তারা অনেক বিজি, তাদের সময়ের অনেক দাম আছে স্বাভাবিকভাবেই। তো ফলো আপ মেইল করেন, ফলো আপ মেইল করলে সাধারণত অনেক ক্ষেত্রেই রিপ্লাই ব্যাক করে। আমি নিজে পেয়েছি, আমি যখন দক্ষিণ কোরিয়াতে প্রথম পিএইচডি তে যাই, আহ, যখন যাই সেক্ষেত্রে প্রথমবারে কিন্তু আমার প্রফেসর আমাকে ইমেইলের রিপ্লাই দেননি। আমি 1 সপ্তাহ পরে ওনাকে একটা ফলো আপ মেইল দিলাম, যে এইভাবে, যে দেখুন আমি তো আপনাকে একটা মেইল করেছিলাম, আপনি হয়তো বিজি ছিলেন, আপনি আমাকে যদি জানাতেন যে আপনি কি ভাবছেন আমার কাজ করার যে প্রকাশ করেছিলাম সেই ব্যাপারে। ইনস্ট্যান্টলি উনি আমাকে রিপ্লাই দেন যে সরি, আমি তো দেখতে পাইনি বা মিস করে গেছিলাম, তো চলো আমরা একটা জুম মিটিং এ বসি। তো এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, যে এইভাবে কাজ হয়, আমার অনেকেই রিপ্লাই দিয়েছেন এভাবে। সো ডু ফলো আপ। আপনি যখন ফলো আপ ইমেইল দিবেন, সেক্ষেত্রে প্রফেসরও ভাববেন যে আপনি সিরিয়াস, আপনি তার কথা ভুলে যাননি। আপনি বাকি 5 জনের মতো আপনি তাকে একটা কমন মেইল করে, জেনেরিক মেইল করে ভুলে যাননি। দেন হচ্ছে ফলো আপ করলে ওনারাও আপনার ইচ্ছাটা সম্পর্কে শিওর হতে পারেন যে ইউ আর সিরিয়াস। সো ডু ফলো আপ ইমেইল। এবং সামনে অন্যান্য বিষয়গুলো নিয়ে সামনে আবার কথা হবে। টিল নেক্সট টাইম, বাই বাই।